ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে আহত 40, থমথমে পুরো এলাকা। ইসি গঠনে সার্চ কমিটির 10 নাম রাষ্ট্রপতির কাছে, নির্বাচন ভবনের সংস্কার কমিশনের মতবিনিময়। রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশে রাখা হয়নি শাস্তির বিধান। জিয়াউল আহসানকে কসাই বললেন চিফ প্রসিকিউটর, গণহত্যা মামলায় 8 কর্মকর্তা কারাগারে। কাল সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া, ভারত থেকে সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদ, অভিযোগ মির্জা ফখরুলের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। তারেক রহমানের জন্মদিন আজ, প্রবাসে থেকেও দেশের স্বার্থে করে যাচ্ছেন কাজ। ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সাথেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়, আহত হয় অন্তত 40 জন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুখোমুখি অবস্থান নেয়। এ ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ে নগরবাসী। মানিক শিকদারের রিপোর্ট। দুপুরে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগ সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করে। সে সময় ঢাকা কলেজের বাস যেতে বাধা দেয় এবং একটি বাস ভাঙচুর করে। এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সায়েন্স ল্যাবে গেলে তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঢাকা কলেজের 184তম জন্মবার্ষিকী ছিল। আমরা সুষ্ঠু শৃঙ্খলভাবে আমরা এখানে ঢাকা কলেজে প্রোগ্রাম করতেছিলাম। আমাদের কলেজের বাস আসার সময় ঢাকা সিটি কলেজ থেকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। স্বৈরাচার লীগ এবং তাদের প্রশাসন এখনো পদত্যাগ হয় নাই, তারা আছে এবং তারা নিরীহ ছাত্রদের উপর এখনো আক্রমণ চালাচ্ছে। সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় সায়েন্স ল্যাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা হলরুমে ছিলাম, হলরুমে দেখি কি ক্যাম্পাসের ভিতরে সাউন্ড গ্রেনেড। হোয়াট ইজ দিস? এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে পুলিশের সাথেও ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। পরবর্তীতে আমরা যখন ফিরে আসছি তখন তারা আমাদের ক্যাম্পাসে টিয়ার শেল নিক্ষেপ করছে। ইটে আমাদের অনেকে আহত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। বিকেল 4টায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এখন পরিস্থিতি নরমাল আছে। এখন আমরা প্রিন্সিপালের কাছে যাব, প্রিন্সিপালের সাথে কথা বলবো যাতে সামনে এই ধরনের ঘটনা না হয়। পরে 2 কলেজ এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকেরা। এ সময় সংঘর্ষ হলে পুলিশের 2 সদস্য আহত হন, আটক হন কয়েকজন অটোরিকশা চালক। মানিক শিকদারের আরও একটি রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর প্রতিবাদে দয়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চালকরা। আজকে দুপুরে খাবার নেই, আজকে কালকে আমরা বুঝান হাইকোর্টের রায় দিল কিভাবে? আমরা হাইকোর্টের কোনো রায় মানবো না। আমরা গরিব মানুষ, আমরা অটো চালাইয়া এটা দিয়ে দিন মজুর করে আমরা খাই। এটা কেন চলবে না? এটার মধ্যে মনে করেন সমস্যাটা কি? তাদের দাবি, রাজধানীতে 7 লাখের বেশি মানুষ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে হঠাৎ দেয়া এই নির্দেশনা মানতে রাজি নন চালকরা। সন্তানদের লেখাপড়া, বাপ মার ওষুধ খরচ, বাজার দরের এখন যা অবস্থা তা আপনারা সবাই অবগত আছেন। আমাদের কর্মস্থান যদি বন্ধ হয়ে যায়, আমাদের বাল বাচ্চা নিয়ে, বাবা মাকে নিয়ে আমরা কিভাবে চলবো? প্রতিবন্ধী আমরা বন্ধ হইব না। এখন বন্ধ যদি হয় তাহলে আমি আমার বাচ্চা বউ নিয়ে কই যাবো? অটো ড্রাইভারকে যদি রিক্সা না চালাইতে দেয় তাহলে প্রত্যেকটা লোকে সরকারের গুলি করে মারতে হবে, নাহলে চাকরি দিতে হইব।
ব্যাটারি চালিত রিকশা চালকদের অবস্থানে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের অনুরোধ করে সড়ক ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা পুলিশের অনুরোধ না মেনে আক্রমণ চালায়। আহত হন পুলিশের 2 সদস্য। আকস্মিক হামলার যারা এর সাথে জড়িত হামলাকারী তাদেরকে আমরা চিহ্নিত করব ও চিরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রায় 2.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। একই সময় আগারগাঁও নির্বাচন কমিশনের কাছে বিক্ষোভ মিছিল করে অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি সহ কমিশনার পদে 10 জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে সার্চ কমিটি। এর আগে নির্বাচন কমিশন গঠনে সিইসি ও অন্যান্য কমিশনারদের নামের সুপারিশ চূড়ান্ত করে অনুসন্ধান কমিটি। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে 10 জনের তালিকা জমা দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত সার্চ কমিটি। এর মধ্য থেকে 5 জনকে নিয়ে হবে পরবর্তী নির্বাচন কমিশন। এদিকে ভোটের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাপ্রাপ্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে ইসি। পরে নির্বাচন ভবনে সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের জন্য কি বিষয়ে কমিশনের মনোযোগ দেয়া এবং অগ্রাধিকার দেয়া দরকার সে বিষয়ে ইসির মতামত নিয়েছেন তারা। মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারের সুপারিশের সুযোগ রেখে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। খসড়ায় ট্রাইব্যুনালে বিচার কাজের অডিও এবং ভিডিও ধারণের বিধান রাখা হয়েছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। দায়িত্ব নিয়ে 3 মাসের মধ্যে প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের ত্রয়োদশ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও মুজিববর্ষ উদযাপনে ব্যয়ের হিসাব উপস্থাপনের পর বাতিল করা হয় চলমান বাজেট বরাদ্দ। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী পরিষদ সচিব। অনুমোদিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশে যুক্ত বিধানগুলো উল্লেখ করেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। একটা মামলার প্রসিডিং চলছে। প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, সেই ওই ইন্টারলোকুটরি অ্যাপিল তারা করতে পারবেন। এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। প্রয়োজনে বিদেশ থেকে আইনজ্ঞ নিয়োগের সুযোগ রাখা হয়েছে সংশোধিত অধ্যাদেশে। অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের মতামত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত হলেও এ আইনে রাজনৈতিক দলগুলোকে শাস্তি দেওয়ার বিষয়টি রাখা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে একই প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, শিক্ষার্থীদের যেসব দাবি দেওয়া থাকবে তা আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে। আজকে আমাদের উপদেষ্টা পরিষদ আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। যে উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বসনিয়ার কসাই কারাদোজিচের সঙ্গে তুলনা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে অপরাধের বিবরণ দেওয়ার সময় জিয়াউল আহসানকে বাংলাদেশের কসাই বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ৮ সাবেক কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শাকের আরজুর রিপোর্ট। সকাল 10:30টায় গাজীপুর থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি সহ 6 জনকে। প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় আবুল হাসান, মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, মোহাম্মদ শাহিদুল ইসলাম, মোহাম্মদ মাজহারুল হক ও মোহাম্মদ আরাফাত হোসেনকে। এরপর কেরানীগঞ্জ থেকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আনা হয়, রাখা হয় ট্রাইব্যুনালের হাজতখানায়। পরের শুনানিতে প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার পক্ষ থেকে জুলাই আগস্টের সারা দেশে গণহত্যার ঘটনার বর্ণনা করা হয়। সেখানে বলা হয়, জুলাই আগস্টে সারা দেশে হত্যা, গণহত্যা ও গুমের ঘটনার মূল নির্দেশদাতা তারা। সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে সারা দেশে গুলি, হত্যা, পঙ্গু ও সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গুম, নির্যাতন সহ নানা অপরাধের জনক বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। এরপর আব্দুল্লাহিল কাফি সহ এক এক করে প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। তদন্ত শেষ করতে 2 মাস সময় চাওয়া হলে ট্রাইব্যুনাল 1 মাসের সময় মঞ্জুর করে। ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। গণমাধ্যমে জিয়াউল আহসানকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করে জিয়াউল আহসানের বোন। আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে দরখাস্তটি ফাইল করতে হবে এবং দরখাস্তটি শুনানি হবে। উনি বরখাস্ত না, উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। 19 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী সরকারের ক্ষমতাধর সাবেক 7 পুলিশ কর্মকর্তা ও 1 সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজিরার প্রথম দিনে তাদের ছিল ভিন্ন ভিন্ন অভিব্যক্তি। কেউ কান্নাকাটি করে, কেউ চিৎকার চেঁচামেচি করে, কেউ বা হাত নেড়ে তাদের অভিব্যক্তি জানান। প্রিজন ভ্যান থেকে আলাদা কক্ষের কয়েকটি ঘটনা জানাচ্ছেন শাকের আরজু। প্রিজন ভ্যানে করে জুলাই আগস্ট গণহত্যার বিচারে ট্রাইব্যুনালে হাজির করা হয় সরকারের এক সময়ের দাপুটে 7 পুলিশ কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালককে। এদিন অন্যদের কোনো অভিব্যক্তি না থাকলেও এজলাস ও এজলাসের বাইরে অভিব্যক্তি প্রকাশ করেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম ও এনটিএমসির চেয়ারম্যান জিয়াউল আহসান। আদালতে অভিযোগ উপস্থাপনের সময় মাজহারুল ইসলামকে ভুল করে সাভার থানার ওসি হিসেবে পরিচয় করিয়ে দেন চিফ প্রসিকিউটর। আন্দোলন দমনে সাভার থানার ওসির যে ভূমিকা ছিল সে বিষয়ে বর্ণনা দিতে থাকেন তিনি। সে সময় এজলাসে কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, তিনি কখনো সাভার এলাকায় দায়িত্বে ছিলেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি শিক্ষার্থীদের পক্ষে ছিলেন। এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এজলাসে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন, তবে ট্রাইব্যুনাল বলেন আইনজীবীর মাধ্যমে পরে তার বক্তব্য শোনা হবে। আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়তে চাইলে 2 পুলিশ তার হাত চেপে ধরলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রিজন ভ্যানের ভেতর থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আয়নাঘর নামে কোনো ঘরে তিনি চাকরি করেননি। বুধবার ট্রাইব্যুনালে আসামিরা আত্মীয় স্বজন ও আইনজীবীদের সাথে দেখা করার সুযোগ পান।
শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সর্বশেষ 2012 সালে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, আর 2018 সালের পর এই অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছেন বেগম খালেদা জিয়া। এছাড়া 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যানরাও আমন্ত্রণ পেয়েছেন। ভারত থেকে সুযোগ নিয়ে ফ্যাসিবাদ জনগণকে বিভ্রান্ত করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ এই সুযোগ দেবে না বা তাদের আধিপত্য মেনে নেবে না। দীর্ঘ 17 বছর পর ফেনীর ছাগলনাইয়াতে বিএনপির জনসভায় দেশে স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনী 1 আসন বিএনপির উদ্যোগে দীর্ঘ 17 বছর পর ছাগলনাইয়ায় বিএনপির জনসভা। বুধবার দুপুর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে এসে কানায় কানায় ভরে তোলে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত থেকে সুযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত রুখে দেবে। কোনদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা আধিপত্য তারা মেনে নেবে না। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে দিতে পারে। বিলম্ব না করে নির্বাচনের রোডম্যাপ দিতেও অন্তর্বর্তীকালীন সরকারকে তাগিদ দেন। যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। এর আগে ফুলগাজী উপজেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ত্রাণ বিতরণ করেন বিএনপির মহাসচিব। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 57তম জন্মদিন আজ। নানা চড়াই উতরাই পেরিয়েও বিএনপির লাগাম শক্ত হাতে ধরে রেখে সামনের দিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারেক রহমান। দেশের স্বার্থে কারাভোগের পরও প্রবাসে থেকে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন অকুতভয় এই নেতা। ওমর ফাহিমের রিপোর্ট। বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোন? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল। তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশ টেলিভিশনে এক সাক্ষাৎকারে এমনই সাদাসিধে জীবনের কথা বলেছিলেন তারেক রহমান। 1967 সালের 20 নভেম্বর জন্ম। বাবা মা দেশের সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও তারেকের শৈশব কেটেছে আর 10টা সাধারণ ছেলের মতোই। রাজনীতির হাতেখড়ি পরিবারে, তবে আনুষ্ঠানিকভাবে 1988 সালে 22 বছর বয়সে বগুড়ার গাবতলী থানার বিএনপি সদস্য হন তিনি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান 2002 সালে। খালেদা জিয়ার কারাবাসের সময় থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরের শাসনামলে শত বাধা বিপত্তির পরও দলের কাণ্ডারি হিসেবে অটল ছিলেন এই নেতা। 1/11 সরকারের সময়ে কারাগারে যেতেও পিছুপা হননি তিনি। নানা নির্যাতনের শিকার হয়ে 530 দিন কারাবন্দি থেকে 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকেই দলের দায়িত্ব কাঁধে নেন। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচয় থেকে বেরিয়ে ক্রমেই রাজনৈতিক প্রজ্ঞা আর সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির কাণ্ডারি ও পরিপক্ক নেতা হিসেবে আবির্ভূত হন তারেক। তার এই রাজনৈতিক সংগ্রামে সবসময় পাশে আছেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। দেশের বর্তমান পরিস্থিতিতে তারেক রহমান তার জন্মদিনে কোনো প্রকার উৎসব আয়োজন না করার নির্দেশনা দিয়েছেন। দলীয়ভাবেও কঠোর বার্তাসহ সেই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে নেতাকর্মীদের।
নতুন সময়ে নতুন ধারা রাজনীতি করতে চান তারেক রহমান, তাই নেতাকর্মীদের পরিমিতিবোধের চর্চা করতে বলেছেন তিনি। আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক কথাটি ব্যবহার করবেন না। একজন সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ, আপনাদের নেতা হিসাবে এটি আমার আপনাদের প্রতি নির্দেশ। বিএনপি নেতারা বলছেন দলের ভেতরে গণতন্ত্র চর্চা এবং পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এভাবেই এগিয়ে যাবে। রাজনৈতিক মুক্তি কি? ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। রাতের সংবাদে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জিএমজি এয়ারলাইন্সের শেয়ার বিক্রির টাকা আত্মসাৎ, সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে এ প্রক্রিয়া সহজ হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে লড়বে কিনা সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। অচল হয়ে পড়া ব্যাংক সচল করা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ নিরাপত্তা খাত নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। বাকিটা জানাচ্ছেন আফসানা নীলা। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। আমরা যুদ্ধর পরই উদ্ধার করি, এটা ভুল ত্রুটি হবে স্বাভাবিক। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী রোডম্যাপে সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে নির্বাচন ও সংস্কার। নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে। আমরা বলি নির্বাচন দিয়ে দেবো। সেই জন্য বলছি আমি তো বলতে পারছি না, বলতে হবে তাদেরকে। আরে 4 বছর ধরে আমাদেরও তাদেরকে রাখতে পারবেন না। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা আজকে আমারে ছেড়ে দেন। তবে রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে বারবার মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে, কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। আমরা একটা দলিল পেলাম যেটা রাজনৈতিক দলগুলোর সামনে দেব, যে এটা বলেন কোনটা আপনাদের পছন্দ, যেটা আপনাদের পছন্দ, যেটা করতে চান, করে যেতে চান সেটা করব। আর যেটা অপছন্দ বা কেউ একমত হতে পারছে না সেগুলো বাদ রাখ। তাদের নেগোসিয়েশন, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা আমরা সাহায্য করব। ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে টানাপোড়েন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভাগ ভাগ করে পাওনা শোধ করা হচ্ছে। টাকা তো আমি ভবিষ্যতের জন্য দিচ্ছি না, রিভিউ হবে ভবিষ্যতের জন্য। যেটা আমি করে ফেলেছি, যাতে কনজিউম করে ফেলেছি, তার টাকা দিতে হবে না। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংকিং খাতকে সচল রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন। সাংবাদিকতার উপরে হামলা হয়নি, প্রবেশাধিকারের উপরে হামলা হয়েছে, এবং সেখানে ইমেইলে করা যাবে, টেলিফোনে করা যাবে, যা কিছু, শুধু ঘরে ঢুকতে পারবে না। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জনগণের কাছে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচনের যৌক্তিক সময় স্পষ্ট করা জরুরি বলে মনে করে রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন, দায়হীনতা সরকারকে ফ্যাসিস্ট করে তুলবে, তাই অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটা সংস্কার দরকার সেটুকু করাই বাঞ্ছনীয় বলছেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। দুদফায় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ হয়েছে সেই একই চাওয়া ছিল নেতাদেরও। একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। তাই এখন আগামী নির্বাচন কখন কিভাবে হবে তার একটি স্পষ্ট রোডম্যাপ চায় রাজনীতির মাঠে থাকা জামায়াত ইসলামী ও বাসদ। আওয়ামী সরকার নির্বাচন ব্যবস্থাকে টোটালি ভেঙে দিয়েছে। পুলিশ এবং জনপ্রশাসনের লোকদেরকে অনেকটা কিনে নিয়ে মানুষ তো এখন ভোট নিয়ে উৎগ্রীব। সেক্ষেত্রে যদি একটা আউটলাইন থাকে, গাইডলাইন থাকে যে আমরা এতদিনের সংস্কারটা শেষ করব আর এই সময় দিয়ে আমরা নির্বাচন করব, তাহলে আর কোনো প্রশ্ন থাকে না। জবাবদিহিতা থাকলে কিন্তু স্বচ্ছতাটা আসবেই। একটা নির্বাচিত সরকার সে যদি ভুল করে জনগণ তার জবাবদিহি চাইতে পারে।
কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জবাব দিয়ে কে চাইবে? সে কারণে আমার মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বেশি হওয়া উচিত নয়। নেতারা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধার এই সরকারের মূল চ্যালেঞ্জ, তাই সংস্কার ইস্যুতে তাদের ফ্যাসিস্ট আচরণ যেন প্রকাশ না পায়। সংস্কার এবং নির্বাচন দুটো পরস্পরের পরিপূরক হওয়া উচিত, একটাকে আরেকটার প্রতিপক্ষ বানিয়ে দেওয়া উচিত নয়। এই সরকার একটা আনডেমোক্রেটিক সরকার থেকে একটা ডেমোক্রেটিক সরকারে যাওয়ার পথ উন্মুক্ত করে দেবে, ফ্যাসিজম থেকে ডেমোক্রেসির পথে উন্মুক্ত করে দেবেন। ফলে তার জন্য যা যা প্রয়োজনীয় সংস্কার দরকার সেটুকু করবেন। সংস্কারটাও দরকার আছে এবং সংস্কারের জন্য যে সময় দরকার, যেটুকু যৌক্তিক সময় দরকার, এটা ওনারা পাওয়া উচিত। নীতি নির্ধারকদের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নেতারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিচার বিভাগ এখনও স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বলেছেন বিচারকদের মানসিকভাবে স্বাধীন হওয়াও প্রয়োজন। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। বিচার বিভাগ কতটুকু স্বাধীন, কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে জনগণের জন্য, সে বিষয় নিয়ে জাতীয় প্রেস ক্লাবে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যোগ দেন বিচারপতি, বিচারক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিচার বিভাগকে এখনো নিয়ন্ত্রণ করছে প্রশাসন। সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বলেন বা হায়ার জুডিশিয়ারি বলেন, একটা সাউন্ড রিক্রুটমেন্ট পলিসি তো আপনার থাকতে হবে, সেটা বাংলাদেশের কখনো নাই। যুক্তরাজ্য 100 বছর আগে যে আইন বাতিল করেছে, সে আইন এখনো চালু রয়েছে বাংলাদেশে। সকল বিচারকদের নিয়োগ, বদলি, নিয়ন্ত্রণ সব প্রধান বিচারপতি কর্তৃক প্রযুক্ত হতে হবে, এটা আমরা সবাই চাই। এটা না হলে বিচার বিভাগের কর্মপরিবেশ, ওই স্বাধীনতা যত কথা বলছেন কোনোটাই ইনশিওর হবে না। কেবল বিচারকই নয়, রায়ের গুণগত মানও নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান। On the question of independence of the judiciary, the judgment passed by the appellate division in Masdar Hussain's case is in my humble view a stepping stone. A stepping stone to the complete or full independence of the judiciary. বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো নিজের স্বার্থ হাসিলের জন্য বিচার বিভাগকে ব্যবহার করেছে। এখনই সময় বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। সিস্টেম যদি আমরা বিল্ড আপ করতে পারি তাহলে সবাই সোজা হয়ে যাব আমরা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। আলাদা আলাদা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক ইমরান আহমেদ এ আদেশ দেন। তরিকুল ইসলামের রিপোর্ট। রাজধানী উত্তরা পূর্ব থানার গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল এবং রূপনগর শামীম হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে আদালতে আনা হয়। শুনানি শেষে আনিসুল হককে 5 দিন এবং জ্যাকবকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভিকটিম ফজলুল করিমকে গুলি করে হত্যা করেন। এই মামলায় 10 দিন রিমান্ড চায়, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব শামীম হাওলাদার নামে একজন ভিকটিমকে হত্যা করে, ওনার 10 দিনের রিমান্ড চায় আয়ু সাহেব। উভয় পক্ষে শুনানি হয়, শুনানি অন্তে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনুকে। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। প্রতারণার মাধ্যমে চট্টগ্রামের এক ব্যবসায়ীর 1,29,60,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তার ভাই সোহেল এফ রহমান ও ছেলে শায়ান এফ রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রামে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন ব্যবসায়ী মাহবুব রানা। আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, 2010 সালে সালমান এফ রহমান, ভাই সোহেল এফ রহমান ও ছেলে শায়ান এফ রহমানের মালিকানাধীন জিএমজি এয়ারলাইন্সের শেয়ার কেনার জন্য বাদী মাহবুব রানা 25 লাখ টাকা পে অর্ডার করেন। অভিযুক্তরা এই টাকার বিপরীতে একটি সনদও দিয়েছিল। তখন নিয়ম অনুযায়ী প্লেসমেন্ট শেয়ার বিক্রির পর কোম্পানির নামে আইপিও লটারির মাধ্যমে বন্টন করে সিকিউরিটি এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, বেচাকেনা হয়। কিন্তু মামলার অভিযুক্তরা শেয়ার বাজারের নিয়ম না মেনে সিকিউরিটি এক্সচেঞ্জে তালিকাভুক্ত না হয়ে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ।
আমরাই প্রথম আমরাই সেরা স্লোগানে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ গ্লাস উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে কক্সবাজারের হোটেল সি পার্লে হয়ে গেল 2 দিনব্যাপী ডিলার কনফারেন্স 2024। সারা দেশ থেকে 4 শতাধিক ডিলার অংশগ্রহণ করেন এই কনফারেন্সে। এতে সভাপতিত্ব করেন নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা প্রয়াত নাসির উদ্দিন বিশ্বাসের মেয়ে ও নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসিমা বিশ্বাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মুস্তাফিজুর রহমান, জিএম কর্পোরেট শামসুল ইসলাম শামীম, জিএম অ্যাকাউন্টস প্রণব কুমার দাস। সবশেষে রাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মধ্য দিয়ে শেষ হয় 2 দিনব্যাপী ডিলার কনফারেন্স। রাতের সংবাদে আবারও বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কিয়েভে রুশ হামলার আশঙ্কা, ইউক্রেনে যুক্তরাষ্ট্র, ইটালি, স্পেন, গ্রিসের দূতাবাস বন্ধ। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদ। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অধীনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম কোর্সের 7ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা পরিবর্তিত প্রেক্ষাপটে সাংবাদিকতার ক্ষেত্র আরও প্রসারিত হওয়ায় সংশ্লিষ্ট বিষয়ে নিবিড় প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সুফি জাকির হোসেন প্রশিক্ষণলব্ধ জ্ঞান সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সার্চ কমিটির আহ্বায়ক আলামিন রাকিব তনয় ও ঢাকা স্কুল অফ ব্রডকাস্ট জার্নালিজম কোর্সের পরিচালক ডক্টর মারুফ নওয়াজ। ফিরছে হকির হারানো ঐতিহ্য, নিয়মিত হবে সব টুর্নামেন্ট। তরুণ প্রতিভা খুঁজে বের করতে হকিকে ছড়িয়ে দেওয়া হবে তৃণমূলে। অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে পাওয়া গেল এমন সব আশ্বাস। একই দিনে যুব এশিয়া কাপ খেলতে যাওয়া পুরুষ ও নারী দলের জার্সি উন্মোচন করা হয়। দেশের জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করার প্রত্যয় জানান খেলোয়াড়রা। আকাশুজ্জামানের রিপোর্ট। দিন বদলের হাওয়া লেগেছে সব ফেডারেশনে, আলাদা নয় হকিও। এরই মধ্যে গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি। আজ ছিল তার প্রথম সভা। সভাপতির মূল উদ্দেশ্য হকিতে গতি ফেরানো। আমরা হকি ফেডারেশনকে আবার উজ্জীবিত কিভাবে করতে চাই, এটা আমাদের হলো আসল লক্ষ্য। এটা করার জন্য আমাদেরকে টুর্নামেন্ট কিছু অ্যারেঞ্জ করতে হবে। আগামী মাসে বসতে যাচ্ছে নারী ও পুরুষ যুব এশিয়া কাপ। খেলবে এশিয়ার সেরা 10 দল। অংশ নিচ্ছে বাংলাদেশও। বুক চিতিয়ে খেলার পরামর্শ সভাপতির। মনে রেখো, তোমরা খেলার মাঠে 11 জন খেলবে ঠিকই, তবে বাংলাদেশের 18 কোটি মানুষের শুভকামনা ও সমর্থন তোমাদের পাশে থাকবে। এশিয়া কাপের আগে বিদেশি কোনো দলের সাথে খেলার সুযোগ না পাওয়ায় কিছুটা আক্ষেপ ছিল খেলোয়াড়দের। তবে বিকেএসপিতে 3 মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছে দলগুলো। আমাদের নেভি, এয়ারফোর্স, আর্মি টিম, এখানে ন্যাশনাল প্লেয়াররা অনেকে আছে, তাদের সাথে কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বিকেএসপির সাথে আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছি। যেহেতু আমাদের টার্গেট আমরা সেমিফাইনাল খেলার, এখন প্রতিপক্ষ যেই আসুক না কেন আমাদেরকে শেষ পর্যন্ত ফাইট করে যেতে হবে। যে কারণে প্রস্তুতিটা মোটামুটি অনেক ভালোই হয়েছে, আর 3 মাস একসাথে থাকার ফলে আমাদের টিমটা অনেকটা আগের থেকে আরও বেশি হার্ড হয়েছে। আমরা চেষ্টা করব আমাদের দল, বাংলাদেশ দল ভালো করবে এবং ওয়ার্ল্ড কাপের খেলার একটা স্বপ্ন আমাদেরও আছে, আমাদের মেয়েদের মধ্যে আছে। ওমানের মাসকাটে ছেলেদের খেলা শুরু 26 নভেম্বর। দল রওনা দেবে 23 তারিখ রাতে। মেয়েদের প্রতিযোগিতা শুরু 7 ডিসেম্বর। তাদের যাওয়ার কথা 5 তারিখ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে আহত 40, থমথমে পুরো এলাকা। ইসি গঠনে সার্চ কমিটির 10 নাম রাষ্ট্রপতির কাছে, নির্বাচন ভবনের সংস্কার কমিশনের মত বিনিময়। রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশে রাখা হয়নি শাস্তির বিধান। জিয়াউল আহসানকে কসাই বললেন চিফ প্রসিকিউটর, গণহত্যা মামলায় 8 কর্মকর্তা কারাগারে। কাল সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া, ভারত থেকে সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদ, অভিযোগ মির্জা ফখরুলের।
দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।